ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। জনগণকে একদলীয় বাকশালের মধ্যে রেখেছে সরকার, মন্তব্য রিজভীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। এদিকে চলমান তাপদাহের মধ্যেই কাল থেকে খুলবে স্কুল কলেজ, তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলো। আগামীকাল থেকে চলমান থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল 11:30 পর্যন্ত ও ২ শিফটে পরিচালিত বিদ্যালয় সমূহে প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল 9:30 এবং দ্বিতীয় শিফট 9:45 থেকে 11:30 পর্যন্ত চলমান থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি, জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি। শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। বিদেশি প্রভুদের দাসত্ব করে কি ক্ষমতায় যাওয়া যায় এ প্রশ্ন রেখে তিনি বলেন, অথচ বিএনপি সেই দুরভিসন্ধি করছে। বিএনপিতে গণতন্ত্র নেই, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ প্রশ্নও করেন তিনি। অগণতান্ত্রিক দল বলেই উপজেলা নির্বাচনে প্রার্থী দেয়নি এবং যারা প্রার্থী হয়েছেন তাদের দল থেকে বহিষ্কার করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, দেশে একদলীয় ভয়ঙ্কর বাকশালের মধ্যে জনগণকে রেখেছে সরকার। নিপীড়ন নির্যাতনের পর মানুষের পথ চলাকে আটকাতে পারেননি ক্ষমতাসীনরা। এখন গ্যাস চেম্বারের মধ্যে জনগণকে বন্দী রাখতে চায় সরকার। সারা দেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার, পানি ও স্যালাইন বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর পল্লবীর ঈদগাহ মাঠে কর্মসূচি পালন করা হয়। এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের নিপীড়ন নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীরা। এরপরও দলের কার্যক্রম থেকে তারা সরে যাননি। তিনি বলেন, ঢাকার বাইরে 53% জায়গায় বিদ্যুৎ নেই। উন্নয়নের নামে জনগণের সঙ্গে ভেলকিবাজি করছে সরকার। ডলার সংকটে বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারছে না ক্ষমতাসীনরা। রবিবার ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে 48 ঘণ্টা পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। চুয়েটের শিক্ষার্থীদের হাতে বাসে আগুন দেওয়ার প্রতিবাদে পুলিশের হয়রানি, সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ সহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। শনিবার দুপুরে চট্টগ্রামের কদমতলী আন্তজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু। বৃহত্তর চট্টগ্রামের সকল সড়ক ও মহাসড়ক থেকে অবৈধ যান বন্ধ করা, চুয়েট শিক্ষার্থীদের হাতে ক্ষতিগ্রস্ত গণপরিবহন ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন, কর্মস্থলে না থাকায় অনেক চিকিৎসককে শোকজ করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নতি করার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে টুঙ্গিপাড়া 100 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডাক্তার সংকট একদিনের সমস্যা নয়, এটা বহুদিনের সমস্যা। স্ট্যান্ডার্ড সেটআপের অনুমোদন হয়েছে, জনবল সংকট কাটানোর জন্য দ্রুত কাজ করা হচ্ছে। গরমের কারণে হাসপাতালগুলোতে বেড খালি রাখার নির্দেশনাও দেন ডাক্তার সামন্তলাল সেন। এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ শ্রদ্ধা জানান স্বাস্থ্যমন্ত্রী। জনবল সংকট আমি জানি, এটা আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। আর আপনারা যে গরমের কথা বললেন, আমি অলরেডি আমার মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা উপজেলা সিভিল সার্জনের সবার সাথে একটা নির্দেশ দিয়েছি, হাসপাতালগুলোতে এখন কোনো কোল্ড কেস না ভর্তি করার জন্য। কোল্ড কেস মানে যে রুগীগুলো পরে করার জন্য চিকিৎসা করলে থাকবে, এখন আমরা ইমার্জেন্সির জন্য আমরা বেড খালি রাখবো। ডাক্তার থাকে না সে বিষয়ে আমি খোঁজ নিব, অবশ্যই আমি তাদের ব্যবস্থা নেব। বস্তায় চালের নাম ও দাম লেখার সরকারি নির্দেশনা মানছে না কুষ্টিয়ার ব্যবসায়ীরা। খোড়া যুক্তিতে নির্দেশনা না মানার অজুহাত দেখানো ছাড়াও চালের বাজার অস্থির করার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন চালকল মালিকরা। আর পরিপত্রের নির্দেশনা বাস্তবায়ন সহ চালের বাজারে স্থিতিশীলতা ফেরাতে কঠোর অবস্থানে প্রশাসন। কুষ্টিয়া থেকে হাসান আলীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ থাকলেও সুফল পাচ্ছে না
ভোক্তারা। তাদের দাবি শুধু নির্দেশনা দিয়ে নয়, বাস্তবায়নে মাঠ পর্যায়ে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর উদ্যোগও নিতে হবে। আইনটা আসলে খুবই চমৎকার, কারণ মিনি কার্ট থেকে মিনি কেট, এই যে চাল সন্ত্রাস, এই সন্ত্রাসে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। ভোক্তাকে আড়ালে রেখে সবাই যেন একটা প্রতিযোগিতায় নেমেছে কিভাবে মুনাফা তৈরি করা যায় রাতারাতি। খাদ্য নিরাপত্তার নামে যে আমাদের আমাদের অধিকার আছে, সেই অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে। সরকারি পরিপত্রের নির্দেশনা রাতারাতি মানতে নারাজ চালকল মালিক সমিতির নেতারা। নির্দেশনাকে চ্যালেঞ্জ করে বাজার অস্থিতিশীল করার প্রচ্ছন্ন হুমকি তাদের। সচরাচর যে আমরা যে কটা ধানের জাত জানি এবং ভোক্তা যেই ধানের যে জাতে পরিচিতি, আমরা কৃষক যেই ধান বিক্রি করে সেই ধানই আমরা জাত লিখতে পারবো। তাছাড়া আদার অন্য জাতগুলো আমাদের হয়তো পেলে আমরা পারবো, কিন্তু না পেলে তার আমরা লিখতে পারবো। আমরা বস্তার গায়ে এটা না লিখে আমরা বস্তার যে টিকিটটা ব্যবহার করি, সেই টিকিটের উপরে লেবেলিং টিকিটের উপরে আমরা মূল্য এবং উৎপাদনের তারিখ আমরা লিখবো। মিল গেট যদি এইগুলো না করে তাহলে আমাদের তো কিছু করার থাকে না, আমরা মিল থেকে কিনে আনি চাল বিক্রি করি। শুধু আমার দোকানে না, কোনো মার্কেটে দেখেন এখনো এগুলো আসে নাই। পরিপত্রের নির্দেশনার কোনো প্রতিফলন এখনও চালের বাজারে না থাকার কথা স্বীকার করেছেন জেলা বাজার মনিটরিং কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক। কোন জাতের ধান ব্যবহার করা হয়েছে এগুলো উল্লেখ করে দিতে হবে, এরকম একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল এবং সেই অনুযায়ী 1 বৈশাখ থেকে এটা চালু হওয়ার কথা ছিল। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই ভোক্তারা এ ব্যাপারে একটা সুফল দেখতে পাবে। নির্দেশনা না মানলে জরিমানা সহ সর্বোচ্চ শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। এই ভূখণ্ডে ব্যবসা করতে হলে সরকারের আইন কানুন না মেনে ব্যবসা বাণিজ্য করবে। আশা করছি সেই বিষয়ে সেই সব মিলাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় চাল বাজারে অস্থিরতার লাগাম টানা এখন সময়ের দাবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাতক্ষীরার কালীগঞ্জে রাসায়নিক দিয়ে পাকানো 400 কেজি আম জব্দ করেছে এবং ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণনগর গ্রামে আজিজুল ইসলামের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কমিশনার আজহার আলী। তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আমে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে তা পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করছে। অভিযানের আগেই পালিয়ে যান অসাধু ব্যবসায়ী আজিজুল ইসলাম। আমগুলো পরে গাড়ির চাকায় পিষ্ট করে নষ্ট করা হয়। কিশোরগঞ্জের নিকলিতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুর করে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। দুপুরে উপজেলার নানশ্রী গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা সাইদুল হক খানের স্ত্রী দিলুয়ারা খাতুন অভিযোগ করেন, 30 থেকে 40 জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা চালায়, লুটপাট করে এবং শতাধিক গাছ কেটে ফেলে। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার। পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। দুপক্ষকে থানায় ডেকে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েছে পুলিশ। বাণিজ্যিকভাবে বিদেশি ফল স্ট্রবেরির চাষ বেড়েছে জয়পুরহাটে। কম খরচে বেশি লাভের কারণে স্ট্রবেরি চাষে ঝুঁকছে এখানকার কৃষক সহ শিক্ষিত বেকাররা। সহযোগিতা করছে কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় জয়পুরহাটের খেজুরতলি গ্রাম এখন স্ট্রবেরি ভিলেজ নামে পরিচিত। মাঠের পর মাঠ জাল বিছিয়ে চাষ হচ্ছে বিদেশি এ ফল। 2011 সালে ইঞ্জিনিয়ার রুহুল আমিন ইংল্যান্ড থেকে ফেস্টিভ্যাল হাইব্রিড জাতের স্ট্রবেরি এনে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। তার সফলতা দেখে আগ্রহী হন অনেকে। লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এর চাষ। জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে ঢাকা সহ সারা দেশে। কৃষকের কাছ থেকে আমরা ক্রয় করে এটা আমরা ঢাকা আড়তে আমাদের আড়তে বিক্রি করি। আসলে আমরা কমিশন এজেন্ট এখানে আমরা কমিশনে বিক্রি করি। 80,000-এর মতো। আমার ইচ্ছা যে ওখানে লাখ 2 টাকা বিক্রি হবে, আশা করা যায়। বৃষ্টির কারণে কিছু ঘাটতি হয়ে গেছে। বিক্রি আপনার হবে নিম্ন হলে 3 লাখ 3.5 লাখ টাকা বিক্রি হবে। 4 লাখ কিন্তু বিক্রি করা যায় যদি ভালো ফলন দেয়। এই ফসলে অনেক লাভ, আর লাভ বলেই আমাদের এখানে অনেক আমরা নিম্ন ছিলাম, এখনো ইনশাআল্লাহ অনেক ভালোর দিকে। সবার ঘরে ঘরে টাকা পয়সা, ছেলে মেয়েদের পড়াশোনা, চাকরি বাকরি সবার ঘরে ঘরে আসে যাচ্ছে। বেসরকারি সংস্থার পাশাপাশি স্ট্রবেরি চাষ সম্প্রসারণে
কৃষকদের প্রণোদনা সহ উদ্বুদ্ধকরণ করছে কৃষি বিভাগ। এখানে বিষমুক্তভাবে ফসলটি আবাদ করার জন্য আমরা বায়োডার্মা সহ বিভিন্ন ধরনের বিষমুক্ত বালাইনাশকের প্রদর্শনী দিয়েছি। এটি বিষমুক্ত আবাদ বাড়তেছে এবং আগামীতে এটির আবাদ আরো বৃদ্ধি পাবে। জয়পুরহাটে প্রায় 150 বিঘা জমিতে স্ট্রবেরি চাষ হচ্ছে। প্রতি বিঘায় খরচ হয় 80 থেকে 90 হাজার টাকা, লাভ থাকে 4 থেকে 5 লাখ টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রায় 7 বছর পর খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হল চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি ও জরিমানার নিউজ করায় সাংবাদিক রকি সহ 3 সাংবাদিকের নামে এক অবৈধ বালু ব্যবসায়ীর করা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন গাইবান্ধার মানুষ। হজযাত্রী কল্যাণ পরিষদের আয়োজনে বিনামূল্যে হজ ওমরা প্রশিক্ষণ ও সেমিনার হয়েছে চট্টগ্রাম মহানগরীর সরকারি একটি হোটেলে। সংগঠনের সভাপতি আহমেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে হাজিদের করণীয় বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। শেষ দিনেও ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমজমাট চট্টগ্রামের বৈশাখী মেলা। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলাকে ঘিরে মহানগরীর লালদিঘি ও আশপাশের এলাকায় চলছে এই মেলা। বুধবার শুরু হওয়া 3 দিন ব্যাপী মেলা শুক্রবার শেষ হবার কথা থাকলেও আজ শেষ হবে মেলা। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্মার্ট শিক্ষা নেতৃত্বে শিক্ষক অবহিতকরণ কর্মশালা হয়েছে রংপুরে। শনিবার সকালে স্থানীয় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন A2I প্রোগ্রাম তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় RDRS এর মাধ্যমে কুড়িগ্রামের রাজারহাটে 10 জন মাছ চাষিকে 14 কেজি করে রুই মাছের রেণুপোনা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর RDRS এর সমন্বিত কৃষি ইউনিটের টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের কালাবগী নিম্ন আয়ের মানুষের মাঝে QLF এর 2 সহস্রাধিক হাঁসের বাচ্চা বিতরণ করেছে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্তদের স্বাবলম্বী করতে সেখানকার নারীদের হাতে তুলে দেওয়া হয় এসব হাঁসের বাচ্চা। এ সময় নারী ও শিশুদের মাঝে কাপড়ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের সদস্য ডাক্তার ইশরাত জাহান, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যাপক আনোয়ার সাদাত সহ অন্যরা। চলমান তাপদাহে নারায়ণগঞ্জে শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মধ্যে বিশুদ্ধ শীতল পানি বিতরণ কার্যক্রম চালাচ্ছে মানবিক সংগঠন টিম খোরশেদ। 5 দিন ধরে নগরীর বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এসব সেবা দিচ্ছে তারা। শনিবার 6ষ্ঠ দিনে সংগঠনটি নগরীর প্রাণকেন্দ্র শহীদ মিনার চত্বরে বিশুদ্ধ শীতল পানির পাশাপাশি নগরবাসীর তৃষ্ণা নিবারণে উপকারী শসা ও পা চালিত রিকশা চালকদের জন্য মাথার ক্যাপ বিতরণ শুরু করে। সাভারের সবচেয়ে বড় বিপণী বিতান সাভার নিউ মার্কেটের আয়োজনে রমজান মাসে ক্রেতা সাধারণের মাঝে বিতরণ করা কুপনের মাধ্যমে র্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন RP গ্রুপের চেয়ারম্যান ও মার্কেটের স্বত্বাধিকারী শিল্পপতি ফরিদুল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন RP গ্রুপের চেয়ারম্যান ও মার্কেটের স্বত্বাধিকারী শিল্পপতি ফরিদ আহমেদ ভূঁইয়া। বগুড়া গলফ ক্লাবের তত্ত্বাবধানে 3 দিন ব্যাপী গলফ টুর্নামেন্ট হয়েছে। প্রতিযোগিতায় বগুড়া অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থান থেকে 130 জন গলফার অংশ নেন। টুর্নামেন্টের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। জনগণকে একদলীয় বাকশালের মধ্যে রেখেছে সরকার, মন্তব্য রিজভীর।
দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।